আমি মার সবার জীবনে তো অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে, দুঃখের আসলে মায়েদের স্মৃতি বলতে গেলে আপাদমস্তক সবই মা বাবা মায়ের স্মৃতি। তারপরও স্পেশাল বিষয়গুলো জন্যই আমরা স্টুডিওতে আপনাদেরকে ইনভাইট করেছি, যে কিছু স্মৃতি আছে আসলে ভোলা যায় না। যেমন আপনি যে কথাটা বললেন, এটা মনে রাখার মতো স্মৃতি। আমার জীবনে এরকম অনেক স্মৃতি আছে। তো যাই হোক, আমরা আপনার বাবার কথাও কিছু শুনতে চাই। হ্যাঁ, আমি দেখি একটু মার একটু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটু বাবার স্মৃতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি ছাত্র ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই সুন্দর একটা অনুষ্ঠানে বা আমার সঙ্গে কিছু বলার জন্য আমাকে যে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য তাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন, আমরা ধন্য হয়েছি। আমরা তো মধ্যবিত্ত গ্রামের পরিবারের ছেলে, আমরা অত উচ্চ মধ্যবিত্ত না, সাধারণ মধ্যবিত্ত ছেলে। আমার বাবা একজন বলতে গেলে সে কৃষিজীবী মানুষ, সে কৃষি কাজ করেন। তবে আর্থিক অবস্থার দিক দিয়ে আমাদের একমাত্র ইনকামই ছিল জমির ধান আর যে গোয়ালে গরু, এইটাই ছিল আমাদের মূল। একসময় এটাই তো ছিল, মানে এটাই হলো আমাদের মূল ইনকাম ছিল। তো আমাদের পরিবার লোক সংখ্যা আমরা অনেক ছিলাম। আমরা 3 ভাই 3 বোন এবং বোনদের সন্তান এবং আমার ভগ্নিপতি, সবাই আমরা আমাদের বাড়িতেই একসাথে থাকতাম। যৌথ পরিবার বলতে, একান্নবর্তী পরিবার বলতে যেটা বোঝায়। আমার বাবা আমার বোনদেরকে তাদের বাড়িতে থাকতে দেয়নি, বলতে তোমরা আমি যতদিন জীবিত আছি ততদিন তো আমার এখানেই থাকবা। সেই সুবাদে আমার বোন জামাইরা তার ছেলে মেয়ে সহ আমাদের পরিবারে আমরা থাকতাম। সেদিন আমাদের পরিবারটা একটা বড় পরিবার তখন ছিল। এখন যদি বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে এখন ধুধু মরুভূমির মতো, বাড়িতে মানে কেউ থাকছে না এখন, কেউ বাড়িতে থাকছি না। যে বাড়িতে একবার মানুষ রাস্তাতে হাঁটে, যখন চলে যেত হাঁটতে বলতে, এই বাড়ির মানুষ কেন এত অট্টহাসি হাসে, কি এদের ভিতরে এত আনন্দ। মানুষ আমাদেরকে হিংসা করতো যে এরা এত হাসে, কি এদের ভিতরে এত আনন্দ। আর আমাদের সেই বাড়িটা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, কারণ আমরা বাবা মার কারণে। যেহেতু আমার বাবা জীবিত নেই, ভাইরাও আমরা যার যার মতো এখন চাকরি করে, কেউ ব্যবসা করে, যে সবাই বাড়ি বাহিরে। বোনগুলো এখন যারা নিজেদের বাড়ি তৈরি করে তারা নিজেদের বাড়িতে চলে গিয়েছে। যাক, সেই মধ্যবিত্ত পরিবার হিসাবে আমি পরিবারের ছোট ছেলে, ভাই বোনদের মধ্যে ছোট। তা আমার বড় ভাই এসএসসি পাস করে সে আর্মিতে চাকরিতে চলে যায়। মেজো ভাই ইন্টারমিডিয়েট পাস করে সে বিদেশ চলে যায়। তা আমি ওই পরিবারের ছোট ছেলে হিসেবে আমি লেখাপড়া করার জন্য আমার বাবাও চিন্তা করতো যে আমিও যতটুকু হোক লেখাপড়া করতে চাই, করাবো। এটা বাবার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি আমার কোনো ছেলেকে কৃষিকাজ শিখাবো না। কিন্তু আমি কৃষিকাজ করছি, আমি জানি কৃষিকাজের কত কষ্ট। আমি আমার কোনো ছেলেকে এই কৃষিকাজ করাবো না। সত্যি আমার বাবা আমাদেরকে, কোনো ভাইকে আমাদের কৃষিকাজ করায়নি। বড় ভাইও যেটুকু লেখাপড়া করেছেন, আর্মি চাকরি করতেন। মেজো ভাই 36 বছর যাবৎ বিদেশ। তা আমি লেখাপড়া করতাম, সংসার আয়ের থেকে তো আমাকে টাকা দিতে হইতো। আমি কিন্তু যতদিন লেখাপড়া করছি বাড়িতে থেকে করি নাই, আমি হোস্টেলে থেকেছি। আপনারা হয়তো চিনবেন, আমি যখন কলেজেও পড়েছি, টাঙ্গাইলের সবচেয়ে সুনাম যে কলেজটা এক ডাকে সবাই চিনে, যে সাদত কলেজ করটিয়া, যে করটিয়া জমিদার বাড়ির যে ছিলেন ওয়াজিদ আলী খান পন্নী, সেই পন্নী পরিবারের থেকে কলেজটা করে দেওয়া হয়েছে, সরকারি সাদত কলেজ, এবং খুব নাম করা কলেজ। সেই কলেজের ছাত্র আমি, সেখানে আমি হোস্টেলেই থাকতাম। আসলে সবসময় তো বাবা মার কাছে টাকা পয়সা থাকে না। আমি যখনই টাকা চাইতাম, হয়তো কিছু একটা বিক্রি করে আমাকে টাকা দেওয়া হতো। এই কথা বলার পিছনে হলো আমার বাবার যে একটা স্মৃতির কথা, সেইটা আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি। তো কোনো একদিন আমার তখন সাবসিডারি পরীক্ষার জন্য আমাকে 5,000 টাকা লাগবে। কিছুদিন আগে আমি বাবার কাছে টাকা নিয়ে এসেছি, আবারও হুট করে টাকা লাগবে। আমি বাড়িতে গেলাম, বাবারে বললাম, বাবা আমার তো টাকা লাগবে। তো আমার জীবন আমি বড় হয়ে নিজের কাছে কারোর কাছে টাকা চাইনি, কোনোদিন আমি কারোর কাছে টাকা চাইনি। আমার যা লাগতো আমি বাবাকে বলতাম আমার এটা লাগবে। আমার আব্বা বলতো যে কেন তুমি তোমার বড় বাড়ির কাছে চাইতে? আমি কই না, আমি কির কাছে চাবো না, আপনি যতদিন আছেন ততদিন আমাকে আপনি দিবেন। তো সেইটা বললাম, বাবার কাছে আমার টাকা নাই। বাবার মুখ দেখে আমি বুঝতে পারতেছি
যে বাবার কাছে এই মুহূর্তে টাকা নেই। আমি বাবাকে 2 দিন সময় দিতে পারতেছি না, যে 2 দিন পরে টাকাটা দিলে হবে। আমি যে কাল দিন গেছি, আমি বুধবার দিন সকালে বিকালে বাড়ি গেছি, বৃহস্পতিবার দিন আমার টাকা দরকার, সময় নেই। বাবার মুখের দিকে তাকিয়ে দেখলাম বাবার মুখটা একটু ফ্যাকাশে, বুঝতে পারলাম যে আমার কাছে টাকা নেই। তা আমি বাবাকে আর চাপ দিলাম না। তো বাবা বুঝতে পারছে যে আমার কত টাকার প্রয়োজন। বাবা রাত্রিতে আমাকে ডাক দিয়ে বললেন, বাবা টাকা কি তোমার অনেক দরকার? আমি বলছি, জি বাবা আমার টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, সকল টাকার ব্যবস্থা হয়ে যাবে। তা আমার মনটা অনেক ফুরফুরে হয়ে গেল, যে আমার ভিতরে যে চিন্তাটা ছিল, যে ছিল, ওটা আমি চিন্তাটা মুক্ত হয়ে গেলাম যে আমার বাবা আমাকে সকালে টাকাটা ব্যবস্থা করে দিবে। যখন বাবা সকালবেলা, আমার বাবাকে জিজ্ঞেস করেছি আমি, বাবা টাকাটা কোথায় আসে? রাত্রে তো কোথা থেকে টাকা আসার কথা না, এত রাত্রে আমি টাকাটা কোথায় পেলাম? তখন আমার বাবা যে কথাটা বলেছিল, আমি আজও সে কথাটা বলতে পারি না। কারণ আমার বাবার একটা স্বভাব ছিলেন, তিনি খুব গোপনে একটা ফান্ড রাখতেন, একটা টাকা রাখতেন। আমার বাবার ধারণা ছিল যে মানুষ, আমি যে কোনো সময় মারা যেতে পারি, কারণ আসার সময় মানুষের নির্ধারণ করা হয়, কিন্তু যাওয়ার সময় কোনো দিন নির্ধারণ করার নেই। আমার বাবা সেটা প্রমাণ করতে যে আমি যে কোনো সময় যেতে পারি, হয়তো আমার কোনো ছেলের কাছে টাকা নেই, আমার মেয়ের কাছে টাকা নেই, কি করবে তারা? যাতে আমি যদি মারা যাই, আমার ছেলেরা মেয়েরা যেন এই টাকা দেয় আমার দাফন কাফন করতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা করে বাবা একটা ক্যাশ সবসময় তার কাছে রাখতেন। একদিন সেই দিন সকালে আমি যখন জিজ্ঞেস করতে বাবাকে, বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বললেন, বাবা আমি এই টাকাটা কোনোদিনই খরচ করি না, কারণ কখন টাকাটা লাগবে, কখনোই মারা যাব, তোমাদের কাছে টাকা থাকবে না থাকবে, এই টাকাটা আমি কখনো হাত দেই না। আজকে তুমি টাকাটা চেয়েছ, তোমার কাছে টাকা নাই, আমাকে আমার এই টাকার মধ্যে হাত দেওয়া লাগলো, আমি তোমাকে দিয়ে দিলাম, টাকাটা তুমি নিয়ে যাও। আমি টাকাটা নিতে চাইনি, না বাবা আমি ওই টাকা নিব না। সেদিন বাবা আমাকে গায়ে হাত দিয়ে বলেছিলেন, বাবা নাও, তুমি তো বড় হবে, অনেক বড় হবে, এই টাকা তুমি আমাকে শোধ করে দিও। আমি যদি জীবিত থাকি, তুমি যে টাকা উপার্জন করতো, টাকা কিন্তু তুমিই দিবা। তখন সেই টাকাটা যখন বাবা বের করে আমার হাতে দেয়, আমার হাতটা কাঁপতে ছিল, মনে হয় টাকাটা কত ওজন, আমি ওজন বক করতে পারছি না। আমার বাবা আমাকে বুকে জড়ায় ধরে বলছেন, বাবা প্রত্যেকটা বাবাই তার সন্তানদের ভবিষ্যতে ভালো দেখতে চায়, সুন্দর দেখতে চায়। আমি চাই তোমরা সুন্দর হও, এই টাকা তো আমার কাছে বড় কিছু না, তোমরা বড় হও। সেদিন সেই টাকাটা আমাকে যে বাবা আমাকে হাতে তুলে দিয়েছিলেন, আজও আমি যতবার যেখানে যাই আমার বাবার এই কথা সবসময় মনে পড়ে। যদি আমার বাবা মারা গিয়েছেন, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে সে বাবার জন্য কত করতে দিয়েছে, তবে আমি একটা জিনিস বলতে পারি, আমি আমার জানা মতে আমার বাবার কোন ইচ্ছাকে আমি অপূর্ণ রাখি নাই। আলহামদুলিল্লাহ। আমার বাবা বলতেন যে আমার এই ছেলে, অন্য ছেলের কথা বাবার মুখে আমি কমই শুনেছি, আমি যতটুকু, আমার বাবা বলতেন আমার কোন লুঙ্গি ছিল কিনা, পাঞ্জাবি ছিঁড়েছে কিনা, আমার জুতা ছিঁড়েছে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমার এই ছেলে দেখার আগে সে রেডি। আমি বল, বাবা তুমি জুতা নিয়ে আসছো কেন, লুঙ্গি নিয়ে আসছো কেন? আমি বলবো আমার লুঙ্গি ছিঁড়ে, না আমি তো ছিঁড়ে নেই, আমারটা আমি তো দেখি নাই। আমি দেখেন আমার স্যান্ডেলটা ছিঁড়া দেখলাম। তা আমার এই ছেলে আমার এই চাহিদাগুলো আমি চাওয়ার আগেই সে পূরণ করে দিয়েছে। তা আমি জানি আমার বাবা অনেক আমাকে দোয়া করছেন।
আমার ভাই টাকাটা দেওয়ার পর আমাকে বলেছে আমি তোমাকে অনেক দোয়া করি, তুমি বড় হও। তবে একটা জিনিস বাবার, আরেকটা জিনিস আমাকে বলতে ইচ্ছে করতেছে, সেই জিনিসটা হলো আমি যখন বাড়ির থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, গ্রামের বাড়িতে সবারই তো ইচ্ছা থাকে যে লেখাপড়া শেষ করছি ঢাকা যেতে হবে, একটা কিছু করতে হবে, সবাই আমরা ঢাকামুখী। যেদিন আমি ঢাকা আসি, আমার বাবা টাকা পয়সার কথা আমাকে কিছুই বলে না, টাকা পয়সা যা লাগছে আমাকে দিয়েছে। তবে একটা জিনিস বাবা আমাকে নিজ হাতে তো উঠিয়ে দিয়েছে, সেটা একটা টুপি। একটা টুপি দিয়ে আমাকে বলেছিলেন, বাবা সব জিনিসের ক্ষয় আছে, তোমাকে টুপিটা এই কারণে দিলাম, 5 ওয়াক্ত নামাজ এটার কোনো ক্ষয় নাই, এটা শুধুই মাত্র তোমার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই টুপিটা তোমাকে দিয়ে দিলাম, এই টুপিটাই তোমাকে মনে করে দিবে আমার বাবা আমাকে এই টুপিটা দিয়েছে যাতে নামাজ পড়ি। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি যেন আল্লাহ যেন আমাকে কোনোদিন নামাজ থেকে বিমুখ না করে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই কথা আপনাকে তো শেয়ার করলাম এই কারণে যে আমার বাবার সেই ইচ্ছাটা আমি আসলে ই করছি। আল্লাহ তো সবকিছুই, আমার বাবার কথাটাকে মূল্যায়ন করার জন্য আমি এখনো যদি কোনো নামাজ না পড়ে আমার মনে পড়ে বাবা একটা কমিটমেন্ট, বাবার কাছে আপনার একটা কমিটমেন্ট। আমার বাবা আমাকে টুপিতে বলেছিল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি এবং আল্লাহর কাজ যেন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, জনগণের সেবা করতে পারি, আত্মীয় স্বজন যারা আছে, পরিবারে যারা আছে সবাইকে নিয়ে যেন সুখী শান্তিতে থাকতে পারি, তাদেরকে চাহিদা পূরণ করতে পারি, প্রতিবেশীদের সুখ দুঃখে যেন কাছে থাকতে পারি। পরিশেষে আমি আমার মার জন্য একটা কথা বলি, সবাই আমার মাকে বলে দিবেন যে তোমার ছেলে এখনো বড় হয়নি, এখনো যদি সে ব্যথা পায় মা গো বলে কান্না করে, মা আমি তোমায় এখনো বলিনি। পরিশেষে মা বাবা গল্পে মা বাবা এই অনুষ্ঠানকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটা আরো সুন্দর হোক, সারা দেশের মধ্যে যেন এই মা বাবার গল্পটা পৌঁছে যায়, এই আশা ব্যক্ত করে আমি আমার মা বাবার গল্পের এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। আপনি যে স্মৃতিচারণের মধ্য দিয়ে আপনি যে 2টা ঘটনা আমাদেরকে উপস্থাপন করলেন, এটা একটি ব্যতিক্রম ঘটনা। আমার জানা নেই এমন ঘটনা আর কারোর কোনো ছেলে বা বাবার ক্ষেত্রে আছে কিনা, আমারও জানা নেই। প্রথমটি অনেকটাই কমন যে বাবাদের হাত থেকে মায়েরা তার সন্তানদেরকে রক্ষা করার জন্য অনেক কৌশল অবলম্বন করে, তো অনেকটাই কমন হলেও এটা মনে করার মতো বিষয়। এরকম কম বেশি প্রত্যেকটা সন্তানের জীবনে ঘটে থাকে। কিন্তু আপনি বাবার যে ঘটনা কথা বললেন, 2টি ঘটনা, এটা অবশ্যই ব্যতিক্রম। তো আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। আপনি আপনার বাবাকে এখনো হৃদয়ে ধারণ করেন, আপনার মাঝে আপনার বাবা বেঁচে আছে, আপনার অনুভূতিতে সেটা বলে, আপনার অনুভূতিতে সেটা প্রকাশ পায়। আর মা তো বেঁচে আছে, আপনি মায়ের কাছে এখনো সেই শিশুটি রয়ে গেছেন, আপনি যেভাবে বললেন। হ্যাঁ, অবশ্যই আপনি মায়ের কাছে শিশুটি থাকবেন, কিন্তু আরেকটা দিকে আমরা মনে করি যে প্রত্যেকটা মায়েরাই শিশু হয়ে যায় যখন সন্তানরা বড় হয়ে যায়। আমি জানি আপনি আপনার বাবাকে যতদিন বেঁচে ছিলেন, আপনি বললেন যে আপনি তার কোনো কিছু অপূর্ণতা রাখেননি, যাওয়ার আগে সব কিছু দেওয়ার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে সেটা মায়ের ক্ষেত্রেও। তো গল্পে বাবা মার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি এমন 2টি ঘটনা বললেন যেটা গল্পে বাবা মার এই স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানব হৃদয়ে আমাদের প্ল্যাটফর্মটি শুধুমাত্র বাবা মাকে নিয়েই, কিন্তু আমরা এটুকু বলতে পারি পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, যারা প্রত্যেকেই কারো না কারো বাবা অথবা কারো না কারো সন্তান, মানে বাবা সন্তানের বাহিরে আমরা কেউই না। তাই 800 কোটি মানুষের কাছে আমি আমার এই মেসেজটি পৌঁছাতে চাই। লুৎফর ভাইয়ের যে ঘটনাটি হৃদয়ে যেভাবে মানুষকে নাড়া দেয়, প্রত্যেকটা বাবাই সন্তানকে এভাবেই ভালোবাসে, হয়তো কারোর বোঝানোর ধরনটা হয়তো ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর সকল বাবা মারাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।